অপারেশন ডেভিল হান্ট শুরু, গাজীপুরে কর্মসূচি স্থগিত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। আওয়ামী লীগের হামলার ঘটনায় গ্রেফতার 16। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নিয়ে কোনো সন্দেহ নেই, জানালেন আইন উপদেষ্টা। 6 কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে কিছু বাস্তবায়ন নির্বাচনের আগে। 6 মাস পার করল ডক্টর ইউনূসের সরকার। জনগণের বিপুল প্রত্যাশার বিপরীতে অর্জন নিয়ে অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন। পলাতক ফ্যাসিস্টের ষড়যন্ত্র প্রতিরোধ করবে বিএনপি, বললেন ডক্টর মোশাররফ। স্বৈরাচার বিরোধী আন্দোলনে রিকশা চালকদের অবদান ইতিহাসে লেখা থাকবে, নেতাদের মন্তব্য। দেখছিলেন ক্রাউন সিভেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। শনিবার থেকে গাজীপুর এলাকা সহ সারা দেশে এই অভিযান শুরুর কথা জানানো হয়। অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে রবিবার প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে। প্রশাসনের আশ্বাস ও অপারেশন ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে গাজীপুরে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সাবেক মন্ত্রীর বাড়িতে ছাত্রদের উপর আওয়ামী লীগের হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে 16 জনকে। সাময়িক বরখাস্ত করা হয়েছে সদর থানার ওসিকে। এর আগে শহরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শহরের রাজবাড়ী সড়ক অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীরা। এতে যোগ দেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। আলটিমেটাম দেন হামলাকারীদের গ্রেপ্তারের। বিগত দিন ধরে আমরা গ্রেফতার খেলা দেখতে পাচ্ছি। বাংলাদেশের কোথাও আমার কোন সহযোগিতার গায়ে কেউ হাত দেওয়ার চেষ্টা করলে পুরো বাংলাদেশ নতুন করে আবার জেগে উঠছে। প্রশাসনের কাজ দেখব যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবিগুলোর বাস্তবায়ন হচ্ছে, ওই সন্ত্রাসীরা কারাগারে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান হবে। এর আগে সকাল থেকে সমাবেশ স্থলে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের এই সমাবেশে একত্রতা জানায় গাজীপুর জেলা ও মহানগরের জাতীয় নাগরিক কমিটি। বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান সহ অন্যরা। বক্তারা বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দ্রুত ফ্যাসিবাদের বিচার করতে হবে। দাবি জানান পুলিশ কমিশনার ও জেলা প্রশাসককে অপসারণেরও। আমরা তাদেরকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করব যতক্ষণ পর্যন্ত দেখব তারা আমাদের ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুসারে কাজ করছেন। আমরা দেখতে চাই 4 বাহিনী মিলে, পুলিশ, সামরিক বাহিনী, সামরিক 3 বাহিনী মিলে তারা এই অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করবেন। আমরা আজকে দেখব তারা কি করেন, কি করতে পারেন। যদি তারা ব্যর্থ হন তাহলে আমরা মাঠে আমাদের নিজেদের রক্ষা করার দায়িত্ব নিজেরা হাতে তুলে নিব। শুক্রবার রাতে সাবেক মন্ত্রীর বাড়িতে কয়েকজন ছাত্রকে আটক রাখার মিথ্যা তথ্য প্রচার করা হয় মাইকে। শিক্ষার্থীরা জানান, এমন খবরে ঘটনাস্থলে গেলে তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। এতে আহত হন কমপক্ষে 20 জন। রাতে আহতদের দেখতে হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। গুরুতর আহত কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার গাজীপুরের সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা করার সময় প্রতিপক্ষের হামলায় আহত অবস্থায় 11 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে 7 জনকে ভর্তি রাখা হয়েছে। আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার বেলা 11:15টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে যাবার সময় গণমাধ্যমকে তিনি বলেন, শিক্ষার্থীদের মারধর এবং আটকে রাখার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে কোনো সন্দেহ নেই উল্লেখ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সরকার সংস্কারগুলো করছে নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য নয়। 6 কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে কিছু নির্বাচনের আগে বাস্তবায়ন করা হবে, বাকিগুলো করবে নির্বাচিত সরকার। সরকারের মত প্রকাশের অবাধ স্বাধীনতা, উদারতার সুযোগে পতিত স্বৈরাচারের অনুসারীরা মাথাচাড়া দেওয়ার সাহস পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা। বিস্তারিত রকুনুজ্জামানের রিপোর্টে। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে 6 সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ বিষয়ে জানাতে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আইন উপদেষ্টা জানান, কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাবগুলোকে 3 ভাগে ভাগ করেছে। এসব বাস্তবায়নে সরকারের কৌশলের কথাও জানান তিনি। একটা হচ্ছে আশু করণীয়, একটা হচ্ছে মধ্যম মেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদীটা ভেরি ক্লিয়ার, এটা হচ্ছে পোস্ট ইলেকশন সরকার করবে। আশু করণীয়টাও ভেরি ক্লিয়ার, যেটা আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত সাপেক্ষে নির্বাচনে আগেই করা হবে। আর যেটা মধ্যম মেয়াদী, এটা ডিপেন্ড করে যে কতটুকু রাজনৈতিক দলগুলো করতে রাজি আছে, ঐক্যমত আছে নাকি সেখানে। 5টা কমিশন আমাদের আশু করণীয় বলেছেন। সংবিধান সংশোধন কমিশন কোনো আশু করণীয় কিছু বলেন নাই, কারণ ওনারা সংবিধান সংশোধন সংক্রান্ত যেই সমস্ত প্রস্তাব দিয়েছেন, প্রত্যেকটা প্রস্তাব রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের ভিত্তিতে এটাকে গ্রহণ করা হবে কি হবে না সেই ডিসিশন নেওয়া হবে। আসিফ নজরুল জানান, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সংস্কার করা হচ্ছে না, মৌলিক সংস্কারগুলো করেই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। কাজে আমরা মনে করি ওনাদের মধ্যে যদি এই সংশয়টা দূর হয় যে এই সংস্কারগুলো করা হচ্ছে আমাদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করার জন্য না, তাহলে বহু কিছুই বাস্তবায়িত হবে। এবং আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা এই সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি, সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাসের মাথায় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টার বিষয়েও মন্তব্য করেন আইন উপদেষ্টা। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এটি ঘটছে। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে আশু করণীয় কিছু নেই বলেও জানান সরকারের এই উপদেষ্টা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। 6 মাস পার করল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। 6 মাস পার হলেও নানা দ্বন্দ্ব, সমালোচনা আর চ্যালেঞ্জের মুখে সরকার। বাজার অব্যবস্থাপনা, গণহত্যার বিচার ও জাতীয় ঐক্য সহ বেশিরভাগ ক্ষেত্রে জন আকাঙ্ক্ষা পূরণে বলার মতো তেমন কিছু নেই বলে মনে করেন অর্থ ও রাজনৈতিক বিশ্লেষকরা। এই অবস্থায় গণতন্ত্র উত্তরণে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাব সমন্বয় করে নির্বাচনমুখী হওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। দীর্ঘ স্বৈরশাসনের অবসানের পর 8 আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার আহ্বানে সেই সরকারের প্রধান করা হয় নোবেলজয়ী ডক্টর ইউনূসকে। গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আর সুষ্ঠু নির্বাচনের ম্যান্ডেট নিয়ে এগিয়ে চলছে অভ্যুত্থান পরবর্তী সরকার। তবে বিপুল প্রত্যাশার বিপরীতে অর্জন নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। প্রত্যাশা দুটো ছিল, একটা হচ্ছে যে দ্রব্যমূল্য যাতে কমে যায়, আরেকটা ছিল যে অতীতের যে জলজ্যান্ত খারাপ কাজগুলো হয়েছে সেগুলোর যাতে বিচার হয়, শাস্তি হয়, যাতে ভবিষ্যতে এটার পুনরাবৃত্তি করাটা যে কঠিন, অন্তত এই সরকারের আমলে সেই ধরনের আচরণ যে কেউ করতে পারবে না সেই দৃষ্টান্তটা যাতে স্থাপন হয়। তো এটা দুটো ক্ষেত্রেই ব্যর্থতা অনেক দেখা যাচ্ছে। অন্তর্বর্তী সরকার গঠন পরবর্তী 6 মাসে 136টি আন্দোলন মোকাবেলাও ছিল চোখে পড়ার মতো, যেখানে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেয়াকে সরকারের অভূতপূর্ব দূরদর্শিতা বলে মনে করছেন রাষ্ট্রচিন্তক ডক্টর আবুল কাশেম ফজলুল হক। আর আটক কিছু রাঘব বোয়ালের দৃশ্যমান বিচারের প্রত্যাশার কথা বলছেন অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। এই সরকারের ধৈর্য আছে এবং উগ্র কথাবার্তা বলেন না প্রায় কেউই। যে কথা বলেন এটা অনেকটা ইন্টেলেকচুয়াল কথা হয়। অল্প সময়ের মধ্যেই
নির্বাচনের তারিখ ঘোষণা করা এবং নির্বাচনের আগে ওই যে প্রস্তুতি জনমানুষকে সম্পৃক্ত করার নির্বাচনে সেইগুলো সম্পন্ন করার ঘোষণা দেওয়া উচিত। এটা হয়তো আরও তারা সময় নিতে পারেন কিছু, কিন্তু আরও 6 মাসের বেশি সময় তাদের নেওয়া উচিত না। যারা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে টাকা পাচার করেছে, লোন ডিফল্ট করেছে, দুর্নীতি করেছে, অত্যাচার করেছে, এরকম 2-1টা রাঘব বোয়ালকে বিচার করে উপযুক্ত শাস্তি দিয়ে সেই শাস্তিটা কার্যকরী করে মানুষকে দেখানো যে দেখো যাদের বিরুদ্ধে তুমি ফাইট করেছিলে তাদেরকে আমি কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করে শাস্তি দিয়েছি। গণঅভ্যুত্থানের পর সবার প্রত্যাশা ছিল গঠন হবে গণমানুষের সরকার, যে সরকার কথা বলবে গণমানুষের। তবে বর্তমান সরকারও গতানুগতিক আমলাতান্ত্রিক জটিলতায় পেঁচিয়ে গেছে বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। এখনো পর্যন্ত বাংলাদেশের সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হয় নাই। মানুষ সেটা প্রত্যাশা করে, একই সাথে মানুষ এটাও প্রত্যাশা করে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা আছে সেটা যেন অক্ষুণ্ণ থাকে। সেই জায়গায় মানুষেরা এখন স্যাটিসফাইড আছে। গণতন্ত্রের পথ সমুন্নত রাখতে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে নির্বাচনের দিকে ধাবিত হবে বর্তমান সরকার, এমনটাই আশা সমাজ, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফ্যাসিবাদীরা পালিয়ে থেকেও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন দেশের মানুষকে নিয়ে বিএনপি তা প্রতিরোধ করবে। শনিবার বিকেলে পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার দাবিতে কুমিল্লা দাউদকান্দি স্কুল মাঠে এক জনসভায় এসব কথা বলেন তিনি। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা অন্যায় করেছে তাদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি। এখন বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি। এদিকে সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জে এক সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সংস্কার কোনো ধর্মীয় বিধান নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। সংস্কার নিয়ে এখন নানামুখী ষড়যন্ত্র চলছে বলেও তিনি মন্তব্য করেন। কিছু ষড়যন্ত্র দৃশ্যমান এবং কিছু ষড়যন্ত্র অদৃশ্য। চুনকুটিয়া গার্লস স্কুল মাঠে বিএনপির সদস্য পদ নবায়ন অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে এজন্য একটি দল সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনকে বিলম্বের ষড়যন্ত্র করছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে রিকশা চালকদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিস্তারিত মুবাশির আহমদের রিপোর্টে। রাজধানীর গোলাপবাগ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটো চালক দল ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি জানান, মেয়র হতে পারলে রিকশা চালকদের উচ্ছেদ নয়, পুনর্বাসন নিশ্চিত করবেন। দীর্ঘ আন্দোলনে রিকশা চালক, ভ্যান চালক, অটো চালক, আপনারা যারা ভাই ও বোনেরা রয়েছেন, বিশেষ করে ভাইয়েরা যারা রয়েছেন, আপনাদের যে ত্যাগ সেটি বাংলাদেশের জনগণ আজীবন মনে রাখবে। আমরা আজীবন কৃতজ্ঞ থাকব এবং ইতিহাসের পাতায় অবশ্যই এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নির্বাচিত হয়ে মেয়র হয়ে আসি, আমি অবশ্যই আপনাদের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করব। আপনাদেরকে জোরপূর্বক উচ্ছেদ করা হবে না, সেটি আমি আজকে ঘোষণা দিয়ে যেতে চাই। এদিকে রাজধানীর ঘোরানে 31 দফা নিয়ে খিলগাঁও থানা বিএনপি আয়োজিত কর্মশালায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, সংস্কার বলে বর্তমান সরকার নির্বাচনে বিলম্ব করার চেষ্টা করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ বিভিন্ন সুশীল সমাজ, বুদ্ধিজীবীরা তারা সংস্কার করে তারা নির্বাচনকে কিছুটা বিলম্বিত করার একটা চেষ্টা করছে বলে মনে হচ্ছে। অথচ আরো 2 থেকে 2.5 বছর আগেই আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি রাষ্ট্র মেরামতের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন এবং তখনই প্রায় 60টির অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই 31 দফার কর্মসূচি তখনই ঘোষণা করা হয়েছিল। আজকে আপনারা লক্ষ্য করবেন যে বর্তমান সরকার তারা যে কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে তা হুবহু আমাদের এই 31 দফার থেকে নিয়ে এবং এমনকি নামটা পর্যন্ত তারা পরিবর্তন করতে পারে নাই, সেখান থেকেই তারা
নামগুলা নিয়ে এবং সেই কনসেপ্টগুলা নিয়ে এখন রাষ্ট্র মেরামতের তারা কথা বলছে। অপরদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশে যোগ দেন ইশরাক হোসেন। এ সময় নিষ্ঠা ও সততার সাথে দলিল লেখকদের কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন, সাইফুল আলম নীরব ও শামসুল আরেফিন। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। যে কোনো ধরনের টানাপোড়েন বাংলাদেশ ভারত দুদেশের জন্য ক্ষতিকর বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। কোনো দেশের ভেতর থেকেই যেন অপর দেশের বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে সেদিকে নজর দেওয়ার পরামর্শ তাদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে চলছে টানাপোড়েন। বিভিন্ন সময়ে শেখ হাসিনার অডিও বার্তা দুদেশের সম্পর্কের আগুনে ঘি ঢালার কাজ করছে। সম্প্রতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা সামাজিক মাধ্যমে ভাষণ দিলে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানায় বাংলাদেশ। শেখ হাসিনার এমন বার্তা বন্ধে ভারতকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে ঢাকা। জবাবে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পাল্টা তলব করে ভারত। শেখ হাসিনার মন্তব্যগুলো তার একান্ত ব্যক্তিগত, এতে ভারতের কোনো ভূমিকা নেই জানিয়ে বলা হয় বিষয়টি ভারত সরকারের অবস্থানের সঙ্গে জুড়ে দেয় দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে। তবে ভারতের এমন যুক্তি মানতে নারাজ বিশ্লেষকরা। বলছেন বড় দেশ হিসেবে ভারতকে এই সম্পর্ক স্বাভাবিক রাখতে দায়িত্বশীল হতে হবে। বাংলাদেশ বিরোধী কথাবার্তা বললে তারা যুক্তি দিচ্ছেন গণতন্ত্রের, কিন্তু আমরা তো এরকমও দেখেছি যে ভারত সম্পর্কে বাংলাদেশি কোনো ছাত্রছাত্রী ভারতে কথা বললে তাদেরকে ডিপোর্টেশনও করে দেওয়া হচ্ছে। সুতরাং দায়িত্বশীল আচরণের যেটা আমরা মনে করি যে কূটনৈতিকভাবে বলেন পলিটিক্যাল শিষ্টাচার বলতে যে জিনিসগুলি বোঝায় সেগুলি আমার মনে হয় বিজেপি এবং বিজেপি সরকারের অধীনস্থ যারা আছেন তাদেরকেই দেখাতে হবে। দুদেশের নেওয়া পদক্ষেপের ভিত্তিতে ভবিষ্যৎ সম্পর্ক মূল্যায়নের আহ্বান আন্তর্জাতিক বিশ্লেষকদের। দেখা দরকার যে অ্যাগ্রিমেন্টগুলো হয়েছে, অনেক সময় অনেকেই বলছে যে এই অ্যাগ্রিমেন্টগুলো আমাদের স্বার্থ রক্ষা হয়নি। তাই যদি হয়ে থাকে সেই হোমওয়ার্ক করা দরকার যে আসলে কোন ক্লজটা একতরফা হয়নি, কোন ক্লজটা একদিকে চলে গেছে এবং কিভাবে ব্যালেন্স আনা যায়। এই ব্যাপারগুলো আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, সেই জায়গায় কিন্তু নজর দেওয়াটা দরকার। প্রতিবেশী দেশ হিসেবে ভারত গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় বলে মনে করেন তারা। নেগেটিভ কথাবার্তা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘদিনেও তিস্তা খনন ও ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করতে পারেনি কোনো সরকার। সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের দিকে তাকিয়ে নদী পাড়ের মানুষ। তিস্তা নিয়ে রবিবার গণশুনানিতে অংশ নেবেন দুই উপদেষ্টা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। বর্ষায় অথৈ জলে ভরে তিস্তা, আবার শুকনোয় বালুময় ধৌত প্রান্তর। কোথাও নদী কৃষিজমি, কোথাও বয়ে যাচ্ছে মৃতপ্রায় নদীর মতো। দিগন্তজোড়া ফসলের মাঠ ঘেঁষে একে বেঁকে বয়ে যাওয়া তিস্তা শুকিয়ে হয়েছে কঙ্কালসার। যেন কৃষকের সাথে নিয়েছে আড়ি। কষ্টের গল্প ফুরোয় না তিস্তা পাড়ের মানুষের। এ পাশে ভাঙলে আমরা ও পাশে যাবো, ও পাশে 2 বছর নাই গেতে ফির আবার ভাঙি আর একখানে যাই। এরকম করি গইতে গইতে আমার বাবা 41 ভাঙা দিয়েছে, আমি ভাঙা দিয়েছি 6 ভাঙা। আমরা কখনো দেখিনি কোনো সরকার এই তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নিছে। যখন পানির দরকার তখন পাইনি, আর যখন পানি লাগে না তখন ভরপুর হয়ে থাকে। এই জীবনে আর এই নদী এলাকা আমরা সুখ পাইলাম না, আর সুখ কীভাবে পাবো? এই অন্য সরকার আমাদের সবাই ঢোকাবাজি দিয়ে চলে গেছে। নদী বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক কারণে তিস্তাকে আপন করতে পারেনি কোনো সরকার। সুযোগ বুঝে তিস্তাকে নিয়ে খেলছে ভারত। পানির ন্যায্য হিস্সা নিশ্চিত সহ পরিকল্পনা বাস্তবায়নে নয়া সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন তারা। বর্তমানে যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার, সেই সরকারের কাছে আমরা প্রত্যাশা করি যে তারা অন্ততপক্ষে তিস্তা নদীর পরিচর্যার জন্য একটা বিজ্ঞানসম্মতভাবে দীর্ঘমেয়াদী এর কল্যাণের জন্য একটা প্রকল্প গ্রহণ করবে। তিস্তা মহাপরিকল্পনা নামক একটি পরিকল্পনাধীন আছে এটা মূলত, তো সেখানে মূলত নদী তীর সংরক্ষণ, নদী খনন, এই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিস্তা পাড়ে মানুষের কষ্টের গল্প, সমস্যা ও সম্ভাবনার কথা শুনতে রবিবার রংপুরের কাউনিয়ায় আসছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। তাদের এই সফরে প্রত্যাশার পালে কতটুকু হাওয়া লাগবে সেটাই এখন দেখার বিষয়। সেচের পানি ছাড়া কৃষি উৎপাদন অসম্ভব। উত্তরে দৃষ্টিজুড়ে চাষ হয় বোরো, আর তিস্তা হচ্ছে পানির বড় উৎস। কিন্তু এই নদীর প্রতি অযত্ন আর ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করায় এই অঞ্চলের
কৃষি অর্থনীতিকে গলা টিপে হত্যা করা হচ্ছে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, গঙ্গাচড়া, রংপুর। খেলার সংবাদ। বিপিএল টি20 সেরা অলরাউন্ডার হয়ে বিপিএল এবার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে ব্যাটিংয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে 500 রান করেছেন খুলনা টাইগার্সের মোহাম্মদ নাইম শেখ এবং বোলিংয়ে বিপিএল এর সর্বাধিক 25 উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ। মোহাম্মদ নাইম শেখ বিপিএল এ এই আসরে সেরা ব্যাটসম্যান। 14 ম্যাচে একমাত্র ব্যাটার হিসেবে 511 রান করেছেন 42 গড়ে, সেঞ্চুরি একটি। ঢাকা ক্যাপিটালের তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম 12 ম্যাচে 485 করে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী। চিটাগাং কিংসের গ্রাহাম ক্লার্ক 14 ম্যাচে 431 রান করে তৃতীয় সেরা ব্যাটার। ফরচুন বরিশালের ক্যারিশম্যাটিক অধিনায়ক তামিম ইকবাল 14 ম্যাচে 413 রান করে চতুর্থ সেরা ব্যাটার। দারুণ ব্যাটিং করে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন তামিম। রাজশাহীর এনামুল হক বিজয় সর্বাধিক রানে 5ম স্থানে আছেন, তবে ব্যাটিংয়ে শীর্ষ 5-এ 4 জনই বাংলাদেশি, যা টাইগার ক্রিকেটের সফলতায় প্রমাণ করে। বোলিংয়ে তাসকিন এবার দুর্দান্ত পারফর্ম করেছেন। 19 রানে 7 উইকেট নিয়ে এক ইনিংসে সেরা বোলিং নৈপুণ্যে তুলে ধরার পাশাপাশি 12 ম্যাচে 25 উইকেট বিপিএল এর আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নতুন রেকর্ড গড়েছেন তাসকিন। দুর্ভাগ্য তার, রাজশাহী প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে। তাসকিন ছাড়াও বল হাতে 20 উইকেট নিয়ে দারুণ পারফর্ম করেছেন বরিশালের ফাহিম আশরাফ, রংপুরের আকিব জাভেদ এবং চিটাগাংয়ের খালেদ আহমেদ। 17 উইকেট নিয়ে রংপুরের খুশদিল শাহ, খুলনার আবু হায়দার রনি এবং চিটাগাংয়ের শরীফুল ইসলাম সফলতা দেখিয়েছেন। সিলেটের তরুণ ফাস্ট বোলার তানজিম সাকিব 9 ম্যাচে 16 উইকেটে বেশ সফল ছিলেন। বিপিএল এ বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়ে কঠোর হচ্ছে বিসিবি। ভবিষ্যতে বিপিএল এ খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ সুবিধা বিসিবির তত্ত্বাবধানে রাখার পরিকল্পনা নিয়েছে বোর্ড। বিপিএল এ এবার দুর্বার রাজশাহীর সময় মতো পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক শিরোনাম হয়েছে বারবার। এতে বিশ্বে বিপিএল এর নেতিবাচক প্রচারণা খুব বাজেভাবেই হয়েছে। এই তিক্ত অভিজ্ঞতা থেকে ভবিষ্যতে কঠোর হবার সিদ্ধান্ত বোর্ডের। বিসিবি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথমত বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিকের সরাসরি ব্যবস্থাপনা থাকবে বিসিবির হাতে। ক্রিকেটারদের চুক্তি ও ম্যাচ ফির অর্থ স্বচ্ছভাবে ও সময় মতো পরিশোধ করতে পারবে বিসিবি। দ্বিতীয়ত, লিগ শেষে বিদেশি ক্রিকেটাররা যাতে ভালোভাবে ফিরে যেতে পারে তার লজিস্টিক্যাল বিষয়ে তত্ত্বাবধান করবে বোর্ড। তৃতীয়ত, ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য কঠোর আর্থিক নীতিমালা করবে বিসিবি, যাতে ক্রিকেটার, কোচ সহ দলের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের স্বার্থ ও পারিশ্রমিক পরিশোধের প্রক্রিয়া সুরক্ষিত থাকে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, বিপিএল এর স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য এই উদ্যোগগুলো বিসিবির প্রতিশ্রুতির প্রতিফলন। ঘরোয়া ও আন্তর্জাতিক সব খেলোয়াড়দের জন্য একটি পেশাদার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বোর্ড। একই সাথে টুর্নামেন্টের কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনাকেও আরও শক্তিশালী করতে স্টেক হোল্ডারদের সাথে কাজ চালিয়ে যাবে বোর্ড। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। অপারেশন ডেভিল হান্ট শুরু, গাজীপুরে কর্মসূচি স্থগিত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। আওয়ামী লীগের হামলার ঘটনায় গ্রেফতার 16। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নিয়ে কোনো সন্দেহ নেই, জানালেন আইন উপদেষ্টা। 6 কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে কিছু বাস্তবায়ন নির্বাচনের আগেই। 6 মাস পার করল ডক্টর ইউনূসের সরকার। জনগণের বিপুল প্রত্যাশার বিপরীতে অর্জন নিয়ে অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন। পলাতক ফ্যাসিস্টের ষড়যন্ত্র প্রতিরোধ করবে বিএনপি, বললেন ডক্টর মোশাররফ। স্বৈরাচার বিরোধী আন্দোলনে রিকশা চালকদের অবদান ইতিহাসে লেখা থাকবে, নেতাদের মন্তব্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ।